স্বাগত ডিবিসি সংবাদে জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি তাসনুভা তন্নি। সংস্কারের কিছু বিষয়ে মতনৈক্য থাকলেও জনগণের স্বার্থে এবং গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে বড় দল হিসেবে অনেক কিছুতেই ছাড় দিচ্ছে বিএনপি। এর লক্ষ্য যাতে জনগণ ও রাজনৈতিক দলগুলো এগিয়ে আসে এবং একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়া যায়। এসব কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে নেতাকর্মীদের সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। বুধবার সকাল থেকেই শহরের ব্যায়ামাগার মিলনায়তন জমজমাট হয়ে ওঠে নেতাকর্মীদের ভিড়ে। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। পরে বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বিকেলে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন ও গণতন্ত্রের স্বার্থে অনেক কিছুতেই ছাড় দিচ্ছে বিএনপি। হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয়ে একমত নই, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, তার জন্য আমরা ছাড় দিয়েছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। 12,50,00,000 মতন ভোটার হবে আগামী দিনে। তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে, সেই ব্যবস্থা, সেইটার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে নেতাকর্মীদের মানুষের প্রত্যাশা অনুযায়ী চলার পরামর্শ তার। যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কেন বিতাড়িত করে দিয়েছে? মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করেনি, সেই জন্যই তাদের আজকে এই পরিণতি। কাজে আমাদের অন্যতম মূল দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী দলের নীতি, আদর্শ ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ডিবিসি নিউজ ডেস্ক। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে সব রাজনৈতিক দল, তবে এর মেয়াদ 3 মাস চায় বিএনপি আর জামাত চায় 4 মাস। এছাড়া স্থানীয় নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামাত, তবে দ্বিমত বিএনপির। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশা প্রকাশ করে বলেন, এ মাসের মধ্যেই হবে জুলাই সনদ। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 8ম দিনের বৈঠকে নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হয় রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস চায় জামায়াতে ইসলামী। এছাড়া নির্বাচনকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের প্রস্তাব দেয় দলটি। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হইতে হবে, এটা আমাদের দাবি এবং এটা আমাদের অভিজ্ঞতা যে তত্ত্বাবধায়ক সরকার না হলে যেমনি জাতীয় নির্বাচন কোনো নির্বাচনে হয় না, দলীয় সরকারের অধীনে একইভাবে স্থানীয় নির্বাচনও কোনো নির্বাচন হয় না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 90 দিন হতে পারে, আর স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দ্বিমত জানায় জামায়াতের সাথে। কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে সবাই একমত, সেটা বলার অপেক্ষা রাখে না। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আমরা 90 দিনেই এটা থাকুক, সে বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব, এটা 90 দিনের মধ্যে প্র্যাকটিস আছে। যদি কোনো কারণে দৈব দুর্বিপাকের কারণে যেটা বিধান থাকে সংবিধানে, তাহলে আরো 1 মাস সেটা একটা বিধান রাখা যেতে পারে। বিএনপি ঐকমত্য কমিশনের সহযোগিতা করেছে, তবে কেউ কেউ তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও জানায় দলটি। আমরাই প্রথম সংস্কার কমিশনের সেই বিস্তারিত রিপোর্টের উপর মতামত দিয়েছি। জুলাইয়ের চেতনা ধরে রেখে সবাইকে এগিয়ে আসার আহ্বানও ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠে। দলগুলো একমত হতে পারবো না, অন্য এই ছোট সংস্কারগুলো আসলে ফাংশনাল হবে না। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। আন্দোলন থেমে যাওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর 3 সদস্য ও একজন অতিরিক্ত কর কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন মূসক নীতি বিভাগের সদস্য আব্দুর রৌফ, শুল্ক নীতি বিভাগের সদস্য হোসেন আহমদ, কর বিভাগের সদস্য আলমগীর হোসেন। এছাড়া চলতি দায়িত্বে থাকা কমিশনার সাব্বির আহমেদকেও অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার ক্ষমতা বলে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফেসবুক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে দেয়া হয় কারণ দর্শানো নোটিশ। নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিতভাবে জবাব দেন তিনি। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর তাকে দ্বিতীয়বার কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। মামলার নথি পর্যালোচনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি হতে বরখাস্তকরণ সূচক গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্য দিয়ে আদালত অবমাননা মামলায় 6 মাসের কারাদণ্ড দেওয়া হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মানবতা বিরোধী অপরাধ সংশ্লিষ্ট বিষয়ে প্রথমবার কোনো মামলার রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ঘটনায় গাইবান্ধার এক যুবলীগ নেতাকে দেওয়া হয়েছে 2 মাসের দণ্ড। গেল বছরের জুলাই আগস্টে তীব্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালান সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতের দিল্লিতে। এরপর থেকে মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একে একে মামলা হতে থাকে দেশ জুড়ে। আপনি ভালো থাকবেন। সেই ধারাবাহিকতায় গেল অক্টোবর গাইবান্ধার যুবলীগ নেতা বুলবুলের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে 227 মামলার প্রসঙ্গ উল্লেখ করে সমসংখ্যক বাদীকে হত্যার লাইসেন্স পাওয়ার কথা বলেন তিনি। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে। ফরেনসিক পরীক্ষায় সেই ফোনালাপটির সত্যতাও পাওয়া যায়। ফলে শুনানি শেষে বুধবার এই মামলার আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই মামলায় বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়। যদিও আদেশের পর গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানান তিনি। বলে দিয়েছে ওই যে চিফ প্রসিকিউটর আসলে বলবেন। তবে রায়ে অসন্তোষ জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি। জাজমেন্টে দেখে তারপরে বিস্তারিত বুঝে তারপরে পরবর্তীতে কি করব সেটা পরের বিবেচনা। গ্রেফতারের দিন বা আত্মসমর্পণের পর থেকে শেখ হাসিনা ও বুলবুলের এই দণ্ড কার্যকর হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য একসময় যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা, আজ সেই আদালতেই দণ্ডিত হলেন তিনি, যা জুলাই আগস্টের প্রথম কোনো মামলার দণ্ড। আর এই আলোচিত মামলার আদেশটি বিচার বিভাগের ইতিহাসে স্থাপন করল এক নতুন দৃষ্টান্ত। আদালত তার আদেশে পর্যবেক্ষণে বলেছে শেখ হাসিনার ঔদ্ধত্যপূর্ণ সেই মন্তব্য ছিল পুরো বিচার বিভাগের জন্য হুমকি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সঞ্চয়পত্রের সুদের হার কমানোয় বিপাকে পড়েছে কম আয়ের মানুষ। হতাশা প্রকাশ করে তারা বলছেন অনেকে সংসার খরচ চলে এই আয় থেকে। বিশ্লেষকরা বলছেন সরকারের উপর আর্থিক চাপ কমায় সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে। এতে সংকট বাড়বে কম আয়ের মানুষের। তাই তাদের সুরক্ষা দিতে সঞ্চয়পত্রের স্কিমগুলোতে কম টাকা বিনিয়োগকারীদের জন্য সুদ হার অপরিবর্তিত রাখার পরামর্শ তাদের। আগামী 6 মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে সোমবার অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে, যা 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন হার অনুযায়ী সঞ্চয়পত্রের সুদ হার 11.98% এবং সর্বনিম্ন 9.72%। সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে নির্দিষ্ট আয়ের মানুষ। যারা আমরা নিম্ন আয়ের লোক, আমাদের সঞ্চয়পত্রের উপর আমরা নির্ভরশীল, অতএব এটা বাড়ানো উচিত সরকারের। এতে করে বিনিয়োগ আরও বাড়বে। যদি কমানো হয় তাহলে সঞ্চয়পত্র কিনা কমবে। জিনিসপত্রের দাম যে বেড়েছে, আমাদের রিটায়ার্ড এটার উপরে নির্ভরশীল, কিন্তু আমরা তো চলতে পারছি না। জিনিসপত্রের দাম আমাদের আশা করেছিলাম আরেকটু বাড়ুক। সরকার যাতে এই বিষয়টা আমাদের জন্য একটু বিবেচনা করে আবার যাতে ঠিক করে। আমাদের বড় বিনিয়োগ করারও নাই, রাস্তা নাই। এই ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ আমরা এদের সংসার চালাই। এখন কমে গেছে, আমাদের সমস্যা হবে, আমাদের চলতে সমস্যা হবে।
অর্থনীতির বিশ্লেষকরা বলছেন সরকারের উপর আর্থিক চাপের বোঝা কমতে শুরু করেছে। এরই মধ্যে রিজার্ভ $30 বিলিয়ন পৌঁছেছে। তাই সরকার আর্থিক দায় কমাতে সঞ্চয়পত্রের সুদ হার কমিয়েছে। আগে ইনিশিয়ালি যে আর্থিক একটা চাপ ছিল, অনেকটা রিজার্ভ বেড়ে যাওয়ার কারণে সেইভাবে চাপটা নেই বলে কিছুটা কমেছে। তাহলে সরকারের কিন্তু দুইটা ফোকাস নিয়ে এখানে এটা করেছে। প্রথমত হচ্ছে যে সুদের হার বা চাপটা কমানো, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যাতে এই টাকাটা অন্যদিকে ডাইভার্সিফাই হতে যেতে পারে। তবে এই সিদ্ধান্তে চাপের মুখে পড়বেন কম আয়ের মানুষ। তাদের সুরক্ষা দিতে কৌশল রাখার দরকার ছিল। নিম্ন আয়ের মানুষের জন্য যদি আপনি করতে পারেন, একটা সার্টেন সিলিং পর্যন্ত যদি আপনি একটা রেট একটা লুক্রেটিভ রাখেন, যে এর উপরে গেলে সেটাকে আমরা কমে আনবো, মানে একটা ফিক্সড পরিমাণ করলেন যে তাহলে নিম্ন আয়ের জন্য একটা ইন্টারেস্ট রেট দিলে তখন তারা উপকৃত হবে, আর উপরের দিকে যে যখন আপনি কমিয়ে দেবেন রেটটা তখন তারা নিরুৎসাহিত হবে। বিশ্লেষকরা বলছেন সরকারের এই সিদ্ধান্তে এখন অনেকে সঞ্চয়পত্রের বিনিয়োগ কমিয়ে অন্যত্র সরিয়ে নেবে। তাতে অর্থের বিনিয়োগে বৈচিত্র্য আসবে এবং যোগান বাড়বে পুঁজিবাজার সহ অন্যান্য খাতে। আপনি সঞ্চয়পত্রে একটা সুদের হার ফিক্স করলেন। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মাগুরা জেলায়। ডিবিসি এক্সপ্রেস আজ মাগুরা জেলায়, এবং মাগুরা জেলায় যত সংকট এবং সম্ভাবনা রয়েছে এসব নিয়ে কথা বলেছে সাধারণ মানুষের সাথে, এবং এসব নিয়ে এখন আমি কথা বলবো। মাগুরা জেলার জেলা প্রশাসক এই মুহূর্তে আমার সাথে আছেন, এবং তার সাথে আমি এসব বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা, মাগুরা জেলার দেখা যাচ্ছে যে এখানে অনেকেই বলছেন যে বেকারত্বের সমস্যা, এখানে শিল্পোন্নত জেলা না, তো এসব দিকে কি আপনাদের নজর আছে? আপনারা কি কাজ করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যেটা হয়েছে যে আপনি ঠিকই বলেছেন, আমাদের যে জনসংখ্যা, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের দিক চিন্তা করি তাহলে আমাদের এখানে প্রায় 40% মতো জনসংখ্যা আছে যারা কর্মমুখী, কর্মের জন্য। তো সে তুলনায় আসলে এখানে সেভাবে শিল্প কারখানা নেই। আমাদের মাগুরা টেক্সটাইল ছিল, সেটা দীর্ঘদিন আগে বন্ধ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি সবসময় বলি, এবং আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট সেক্টরের সাথে প্রাইভেট সেক্টরকে যদি সমানতালে এগিয়ে না আসে তাহলে আসলে এই বিশাল জনগোষ্ঠীকে কর্মমুখী করা একটু টাফ। তো সেক্ষেত্রে আমরা বেশ কিছু ব্যবসায়ীদেরকে আমরা বলেছি যে আপনারা অন্ততপক্ষে ছোটোখাটো হলেও একটা করে ইন্ডাস্ট্রি আমাদের মাগুরাতে করেন। চিকিৎসা সেবা নিয়ে আসলে অনেকের অভিযোগ অপরিচ্ছন্ন, মানে পরিচ্ছন্ন নেই, মানে এরকম অভিযোগ অনেকেই করছে, কিংবা হচ্ছে অনেকে ভালো সেবা পান না সেখানে গিয়ে। আপনাদের নজরে আছে কিনা বিষয়টি? হ্যাঁ, এটা আসলে নজরে আছে, এবং এটা আমি বলবো যে আমার জেলা প্রশাসক হিসেবে আমার এখানে মাগুরার এই কর্মের ভিতরে একটা অতৃপ্তির জায়গা আসলে এটাকে বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে আমি কথা বলেছি, মন্ত্রণালয়কে জানিয়েছি। চিকিৎসকের সংকট, চরম সংকট বলতে হবে, যে যেখানে মেডিকেল অফিসার থাকার কথা 20-এর উপরে সেখানে থাকে 4 বা 5 জন মেডিকেল অফিসার, বা অন্যান্য যেই ডক্টর সেখানেও সংকট আছেন। তারপরে এখানে আউটসোর্সিংয়ে যারা ক্লিনার আছে তাদের দীর্ঘদিনের বেতন বন্ধ ছিল, এবং আইনি জটিলতার কারণে নতুন করে নিয়োগ দেওয়া যাচ্ছে না। বিশ্বমানের খেলোয়াড় এই অঞ্চল থেকে তৈরি হয়েছে, তো এই অঞ্চলের অনেকেই আসলে ভালো খেলতে চায়, কেউ ক্রিকেটার, ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু অবকাঠামো, আমি যদি স্ট্রাকচারগত দিক থেকে বলি তাহলে খুব একটা আপনি কি বলবেন এই বিষয়ে? আপনারা জানেন যে মাগুরার মেয়েরা খুব ভালো খেলে, ফুটবল খেলে। মেয়েদের জন্য আলাদা একটা খেলার মাঠ আমরা তৈরির উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু এটা এক পর্যায়ে গিয়ে ওখানে কিছু স্থানীয় লোকজন আমাদের বিরুদ্ধে মামলা করার কারণে আমরা ওইটা প্রজেক্টটা আর আগাতে পারিনি। এটা এখন জসকোর্টে মামলা আছে। আমরা চাই যে দ্রুত এই মামলাটা নিষ্পত্তি হয়ে গেলে হয়তো আমরা এই মাঠটা অবকাঠামো উন্নয়ন করে তাদের জন্য করতে পারবো। কিন্তু এখানে আসলে আরেকটা জিনিস আপনাকে বলি যে এখানে খুব ভালো একটা বিষয় আছে, যেমন আমাদের মাগুরাতে 3টা টেনিস মাঠ আছেন, এবং একটা ইনডোর টেনিস মাঠ আমরা আছে। এটা বাংলাদেশের ভিতরে কিন্তু রেয়ার। তো সেক্ষেত্রে কিন্তু আমি বাংলাদেশের যারা টেনিস খেলেন তাদেরকে বলবো যে মাগুরাকে ভেন্যু হিসেবে তারা সিলেক্ট করতে পারে, কিন্তু এখানে খেলার পর্যাপ্ত সুযোগ আছে, হয়তোবা অন্যান্য খেলাতে সেভাবে নাই। এবং আমরা মাগুরার যেটা হচ্ছে যে আমাদের ক্রিকেট পিচ বা আমাদের মাঠ স্টেডিয়াম যেটা আছে সেটাও কিন্তু আমরা আসলে ভালো পর্যায়ে আছে। যেন এই বছর আমরা অনেকগুলো হোস্ট হিসেবে আমরা খেলা আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 আমরা এখানে হোস্ট করেছি। এই মাগুরা আসলে কোন দিক থেকে সম্ভাবনা বলতে, যেমন আপনারা জানেন যে আমরা হাজরাপুরি লিচু এবার আমরা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছি। এটা আমাদের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, এবং আমরা চাচ্ছি যে হাজরাপুরি লিচুটা আমরা শুধু দেশীয় মার্কেট না, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা এটার বিস্তার ঘটাবো। আমাদের এখানে যেটা বলেছি, আমাদের এখানে প্রচুর সব পেঁয়াজ হয়, আমাদের এখানে শীতকালীন পেঁয়াজ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ আমরা চাষ করার চেষ্টা করছি। তো এই পেঁয়াজটা আমাদের সারপ্লাস আছে। এই জিনিসগুলোকে আসলে আমরা যদি
ঠিকমতো আমাদের সেই হিমাগার করতে পারি, তাহলে কিন্তু এটাকে আমরা আমাদের, যেমন আপনারা জানেন যে এই ধরনের ক্রাইসিস হয় বিভিন্ন সময়, তো সেই ক্রাইসিসগুলো আমরা মিট আপ করতে পারবো। ভৌগোলিক দিক থেকে মাগুরা নিঃসন্দেহে খুব ভালো একটা অবস্থানে রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে ডিবিসি এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য। CSRM ডিবিসি এক্সপ্রেস আজ মাগুরায়, আগামীকাল থাকবে ফরিদপুরে। ভালো থাকবেন, সঙ্গেই থাকবেন। মানুষ এখন তরুণ নেতৃত্বের উপর আস্থাশীল। ভবিষ্যতে ছাত্রদের উপর পুলিশ মারমুখী হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাসব্যাপী জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রাজারহাটে কথা বলেন তিনি। এই কর্মসূচিতে মানুষ ব্যাপক আগ্রহ, ভালোবাসা, সমর্থন জানাচ্ছে বলে দাবি দলের নেতাদের। দেশ ঘুরতেই জুলাই পদযাত্রার দ্বিতীয় দিন বুধবার বেলা 11টায় রংপুর থেকে কুড়িগ্রামে যাত্রা করে এনসিপি। পথে চায়ের দোকানে থামেন সংগঠনের নেতারা। ছিল মৌসুমি ফলের সমাহার। গ্রামের সাধারণ মানুষের সহজ সাবলীল জীবনধারায় মুগ্ধ হন তরুণ নেতারা। আমাদের গাড়িতে আম দিয়ে যাচ্ছে, কেউ কাঁঠাল দিয়ে যাচ্ছে, কেউ আনারস দিয়ে যাচ্ছে। এই যে জনসম্পৃক্ততা, এটার জন্য আমরা বের হয়েছিলাম। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, আমরা আসতে পেরেছি। এজন্য বাংলাদেশের মানুষের কাছে ধন্যবাদ। কাঁঠাল তো গরমেরই ফল, আমরা সকালে নাস্তা না করে এটাই নাস্তা করছি। এটা সুস্বাস্থ্যকর, কোনো সমস্যা নাই। আমরা যেই সাধারণত ওই পরোটা ডিম ভাজি দিয়ে খাবারের চেয়ে এটা মাচ বেটার অল্টারনেটিভ। মানুষকে সাথে নিয়ে এই পদযাত্রায় ক্লান্তি নেই বলেও জানান তারা। আমাদের যারা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসেছেন কিংবা সহযোদ্ধা, তারাও বিন্দুমাত্র ক্লান্তি এখানে দেখেননি। এবং কালকে আমরা অন্যরকম একটা উৎসাহ পেয়েছি। কয়েক হাজার মানুষ নিয়ে প্রায় 15 কিলোমিটারের পদযাত্রা। সোয়া একটায় সংক্ষিপ্ত সমাবেশ হয় কুড়িগ্রামের রাজারহাটে। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, নতুন বাংলাদেশে নতুন করে আর কাউকে চাঁদাবাজি, দুর্নীতি করতে দেয়া হবে না। আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের থেকে মাইক কেড়ে নিবে এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না। কোন দুর্নীতিবাজার প্রশ্রয় দেওয়া যাবে না। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চট্টগ্রামের ছাত্রদের লাঠিপেটার প্রসঙ্গ টেনে তিনি তাগিদ দেন পুলিশে সংস্কারের। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আবারও এই গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে নির্মমভাবে, অন্যায়ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। 30 জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে সব জেলায় চলবে এনসিপির এই পদযাত্রা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, কুড়িগ্রাম। 7 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। পটিয়া থানার ওসিকে প্রত্যাহার ও শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি মানার আশ্বাসে অবরোধ তুলে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। তবে দাবি না মানলে বৃহস্পতিবার চট্টগ্রাম ব্লকেডের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে থানায় ঢুকে ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো অপ্রত্যাশিত বলছে পুলিশ। সিসিটিভি ফুটেজটি মঙ্গলবার রাত 9টার। এতে দেখা যায় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপঙ্কর তালুকদারকে আটক করে পটিয়া থানায় নিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। তবে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তারে অসম্মতি জানায়। এর পরপরই শুরু হয় দুপক্ষের হাতাহাতি। থানায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন সংগঠনটির নেতারা। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায় পুলিশের সাথে। শিক্ষার্থীদের অভিযোগ, লাঠিচার্জে আহত হয় 15 থেকে 20 জন। জুলাই কেন্দ্রিক স্লোগানগুলো দেওয়ার ফলে সাথে সাথে পুলিশ উত্তেজিত হয়ে ওদের 8 থেকে 10 জনকে গ্রেপ্তার করে। রাতের ঘটনার পর বুধবার সকাল 10টা থেকে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচার সহ 3 দফা দাবিতে চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ করে পটিয়া ব্লকের কর্মসূচি দেয় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরীক্ষার্থীরা। 1টা থেকে আমাদের পরীক্ষা, এখন 12:30 বাজে গেছে। এখানে পরীক্ষা চলতেছে, 6 ডিগ্রিতে ফাইনাল পরীক্ষা চলতেছে। প্রশাসনের এখন কি এখানে থাকা উচিত না? এখনো প্রশাসন আসে নাই, তাহলে 2 টাকা দেয় প্রশাসনেরই। এদিকে পুলিশের অভিযোগ, সেখানে মব তৈরি করা হয়েছিল। ওই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। একটা যৌক্তিক আবদার নিয়ে যখন থানায় যাওয়া হয়, তখন এটাকে যদি আপনার মব বলেন, তাহলে এটা খুবই অপমানজনক। বেলা 3টার দিকে আন্দোলনকারীদের সাথে কথা বলে প্রশাসন, তবে তাদের আশ্বাসেও সড়ক ছাড়েনি তারা। আন্দোলনকারীদের অভিযোগ, মবের কথা বলে পুলিশ প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে। জনগণ যখন একটা ফেসিসদেরকে
প্রতিহত করার জন্য। ফেসিস্টরা কোনো ষড়যন্ত্র করছেন, সেটাকে প্রতিহত করার জন্য ওই ফেসিস্টকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশকে এটাকে মব বলতে চাই। দাবি মানা না হলেও প্রায় 6 ঘন্টা পর সন্ধ্যা 7টায় সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। তবে রাতের মধ্যে দাবি মানার আলটিমেটাম দেন। দাবিটি বাস্তবায়ন না হয় তাহলে আগামীকাল সকাল 10টা থেকে পুরো চট্টগ্রামে আমাদের ব্লকেট কর্মসূচি চলবে। এদিকে থানায় ঢুকে ভাঙচুর ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোকে অপ্রত্যাশিত বলছে পুলিশ। থানার নিরাপত্তা নিশ্চিত করা, থানার কাস্টডিতে যে সমস্ত লোক আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এগুলো তো ওসির কাজ। এখন সব যদি এসে কেউ ভাঙচুর শুরু করে দেয়, সেটা তো ওসি বসে বসে দেখতে পারে না। মুজিবুল হক, টিভিসি নিউজ, চট্টগ্রাম। সাভারে স্থাপনা নির্মাণের অনুমোদন দেওয়ার বিষয়ে পৌরসভা ও রাজুকের দ্বন্দ্বের মধ্যেই অভিযান চালিয়ে 4টি বাড়ির নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়েছে রাজুক। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় সংস্থাটি। স্থানীয়রা বলছেন, বিনা নোটিশে এমন অভিযানে ক্ষতির মুখে তারা। সাভার পৌরসভার টানগেন্ডায় রাজুকের অনুমোদন ও নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। সাভার পৌরসভার টানগেন্ডায় রাজুকের অনুমোদন ও নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। এ সময় 4টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। একই সাথে পরবর্তীতে যেন অবৈধ অংশগুলো পুনরায় নির্মাণ করতে না পারে সেজন্য বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। তবে পূর্ব নোটিশ ছাড়া ভবন ভাঙায় ক্ষুব্ধ বাড়ির মালিকরা। কোনো নোটিশ নাই, কোনো সময় দেওয়া নাই, সময় দেয় নাই। আমরা পৌরসভার এলাকার লোক, পৌরসভা থেকে আমরা প্ল্যান পাস করেছি। আমার প্রথম কথা হইলো, আমাকে কাগজ নোটিশ না দিয়ে কেন আমার বাড়ি ভাঙলো বা আমাকে জানালো না কেন আমার বাড়ির সমস্যা আছে। আশপাশের কোনো কেন ভাঙলো না সেটা আমার বোধগম্য না। এটা আমি মনে করবো যে আমার সাথে বৈষম্য করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পূর্ব নোটিশের প্রয়োজন নেই বলছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা এই এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে যেটি দেখতে পাচ্ছি যে অধিকাংশ ভবনেরই অনুমোদন নেই, রাজক কর্তৃক অনুমোদন যেটি সেই অনুমোদন নেই। নকশা বহির্ভূত যে বর্ধিত অংশগুলো রয়েছে সেগুলো আমরা ভেঙে দিচ্ছি এবং সেই সাথে তাদের বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করা হচ্ছে। অতীতেও এই বিষয়টা নিয়ে রাজকের সাথে আমাদের মিটিং হয়েছে, একাধিকবার আমাদের প্রতিনিধি গেছে, তো ওনারা আমাদেরকে মৌখিকভাবে বলছে। তো আমরা বলছি যে আপনারা আমাদের মন্ত্রণালয়ে লেখেন, আমাদের মন্ত্রণালয় লেখলে আমাদের মন্ত্রণালয় থেকে যখন আমরা একটা নির্দেশনা পাবো তাহলে অবশ্যই আমরা এটা পাবো। নকশা বহির্ভূত অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে জানায় রাজুক। ডিবিসি নিউজ ডেস্ক। পুরো ইউরোপ পুড়ছে তীব্র তাপপ্রবাহে। স্পেন রেকর্ড গরমের জুন মাস পার করেছে। দেশটিতে চলমান তাপপ্রবাহে প্রাণহানি হয়েছে অন্তত 2 জনের। ফ্রান্সে একদিনে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় 2000 স্কুল, আর ইতালির 18 শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। চলছে তাপপ্রবাহ। গরম মৌসুমের শুরুতেই ইউরোপের দেশগুলোতে বাড়ছে তাপমাত্রার পারদ। থার্মোমিটারে পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে। এতে কোথাও কোথাও ভেঙেছে আগের সব রেকর্ড। স্থানীয় সময় মঙ্গলবার থেকে রাজধানী প্যারিস সহ ফ্রান্সের বেশ কিছু স্থানে তাপমাত্রা পৌঁছেছে 40 থেকে 41 ডিগ্রিতে। পরিস্থিতি বিবেচনায় বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের প্রায় 2000 স্কুল। একাধিক স্থানে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। বুধবার পর্যন্ত আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা কর্তৃপক্ষের। এরই মধ্যে আইফেল টাওয়ার বন্ধ রাখায় বিপাকে পর্যটকরা। আমি শিকাগো থেকে এসেছি ট্যুরের উদ্দেশ্যে, কিন্তু প্রচন্ড গরমে আমি ঠিকমতো ঘুরতেও পারছি না। আশায় আছি তাপপ্রবাহ কিছুটা কমলে ঘুরে বেড়াতে পারবো। এছাড়া মিলান, রোম সহ ইতালির 18টি জায়গায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দিনের উষ্ণতম সময়ে ঘরেই থাকার পরামর্শ কর্তৃপক্ষের। কয়েকটি অঞ্চলে দিনে শ্রমিকদের বাইরের সব ধরনের কাজ নিষিদ্ধ ঘোষণা করেছে। তীব্র গরমে কোথাও কোথাও ব্যাহত হচ্ছে বিদ্যুৎ ও পানির সরবরাহ। গতকাল থেকে আমাদের কাছে পানি নেই। এই গরমে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে, তবুও পরিমাণ মতো পাচ্ছি না। এদিকে গত কয়েকদিন ধরে তাপদাহে নাজেহাল ইউরোপের আরেক দেশ স্পেন। আগামী কয়েকদিন একই পরিস্থিতি বিরাজ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়া স্পেনের কাতালোনিয়া অঞ্চলে দেখা দিয়েছে দাবানল। এরই মধ্যে 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে জার্মানিতে।
বনাঞ্চলগুলোতে দেয়া হয়েছে দাবানলের পূর্বাভাস। ফলে স্থানীয় ও পর্যটকদের উপকূলীয় ও পাহাড়ি এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া তীব্র গরমে হাঁসফাঁস করছে পর্তুগাল, বেলজিয়াম ও সুইজারল্যান্ডের জনজীবন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে কোয়ালিফাই করল বাংলাদেশের নারীরা। বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারালো পিটার বাটলারের দল। ইয়াঙ্গুনে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা। গ্রুপের অপর ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ড্র করায় এক ম্যাচ আগেই মূল পর্ব নিশ্চিত করেছে লাল সবুজের নারীরা। দেশের অন্ধকার ফুটবলে আলোর দিশারি হয়ে এসেছেন নারীরা। একে একে সাফল্য এনে দিয়ে আফ্রিদারা জানান দিচ্ছে তারা এখন আর দক্ষিণ এশিয়া আটকা নেই। স্বপ্নটা এখন এশিয়ান সার্কিটে নিজেদের প্রতিষ্ঠা করার। তারই সবচেয়ে বড় স্টেটমেন্ট এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে এই জয়। ৫ বছর আগে এই ইয়াঙ্গুনেই এই মাঠেই মিয়ানমারের কাছে হারা দলটি লড়াই করলো চোখে চোখ রেখে। সে একই মাঠে স্বাগতিকদের হারালো হেসে খেলে। আগের ম্যাচে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে হারানোর পর এবার ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে হারালো পিটার বাটলারের বদলে যাওয়া বাংলাদেশ। পুরো ম্যাচে বাংলাদেশের আধিপত্য ছিল না ঠিকই, তবে ১৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ঋতুপর্ণার গোল বদলে দেয় ম্যাচের সিনারিও। স্বাগতিক সমর্থকদের পিনপদ নীরবতার মাঝেই এগিয়ে যাওয়ার উৎসব লাল সবুজদের। এরপর বেশ কিছু আক্রমণ করে মিয়ানমারের ফুটবলাররা, তবে আসেনি সাফল্য। অনেকটা বলা যায় বিধাতায় বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশের গোল লাইন। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে শামসুন নাহারা। এরপর দ্বিতীয় ভাগে আরও আগ্রাসী হয় স্বাগতিকরা, কিন্তু আবারও ত্রাতা হয়ে আসেন ঋতুপর্ণা। নিজের কারিশমা দেখিয়ে গোলকিপারকে বোকা বানিয়ে বল পাঠালেন জালে, করলেন নিজের ও ম্যাচের দ্বিতীয় গোল। ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে মিয়ানমারের পক্ষে উইন ১ গোল শোধ করলেও তা ফলাফলে প্রভাব ফেলেনি। ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গ্রুপের অপর ম্যাচে বাহরাইনের সাথে তুর্কমেনিস্তান ড্র করায় নিশ্চিত হয় আফ্রিদাদের এশিয়া কাপ ভাগ্য। কোনো হিসেব নিকেশ ছাড়াই এখন আগামী বছর অস্ট্রেলিয়ায় মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশ নারী ফুটবল দল, যা আরেকটি ইতিহাস হয়ে রইল দেশের ফুটবলে। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।